হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে আমরা শুরু করব ক্লাস 11 WBCHSE, অর্থাৎ আমরা বেঙ্গল বোর্ডের জন্য পড়া শুরু করেছিলাম এবং সেমিস্টার 2 এর জন্য পড়ছিলাম। সেমিস্টার 2 এর পরের চ্যাপ্টার হচ্ছে তরঙ্গ, মানে কম্পন আর তরঙ্গ মিলিয়ে পুরো 5 মার্কস তোদের থাকে। এবার তরঙ্গ গতি বলে আমি চ্যাপ্টারটার নাম দিয়েছি। তরঙ্গের পরপর পার্ট মানে পরপর করে চলে যাব। কিরকম না, প্রথম কম্পন, তারপর তরঙ্গ গতি, তারপর তরঙ্গের উপরিপাত, শব্দের ডবলার ক্রিয়া, পরপর চলবে। তো পুরো চ্যাপ্টারটার নাম আমরা তরঙ্গ গতি রাখি। তো তরঙ্গ গতির পার্ট 1 পড়বো সেমিস্টার 2 এর। প্রথমেই আমরা পড়বো কম্পনের প্রকৃতি, কম্পন কিরকম ধরনের হয় তার উপর বেস করে আমাদের পুরো তরঙ্গ। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। আবার বলবো, যারা সরল দোলগতি পড়িসনি তারা ইউটিউবে যা, ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার লেখ, সেইখানে তরঙ্গ গতি আমাদের সরল দোলগতি পরপর পেয়ে যাবি। সেইগুলো পড়ে তারপর কম্পনে আয়, তোর মনে হবে আরো ভালো বুঝতে, তোর সুবিধে হবে। তো আবারও বলবো যে পেন খাতা নিয়ে নোট করতে করতে পর তোর কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। বেসিক্যালি এই যে কম্পনের প্রকৃতি আজকে যে পার্টটা পড়বো, সেই পার্ট থেকে কোয়েশ্চেন্স বোর্ডসে আসে, মানে স্কুলের পরীক্ষায় ম্যাক্সিমাম 2 মার্কসের একটা কোশ্চেন দিলেও দিতে পারে। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু কনসেপচুয়াল এই জায়গাগুলো না বুঝলে তরঙ্গতে প্রবলেম হবে। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি, একদম ক্লাসের মজা নিই। আমরা লাস্ট পড়েছিলাম হচ্ছে সরল দোলগতি। সরল দোলগতিতে আমরা কোয়েশ্চেন সলভ করিনি, কিন্তু কিছু কোয়েশ্চেন আমরা সলভ করেছিলাম। আর যারা নোটস দরকার তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিস, নোটস পেয়ে যাবি। সেই নোটসে কিছু অঙ্ক নিউমেরিক্যাল সলভ করে দেওয়া আছে এবং ভালো ভালো নিউমেরিক্যাল সলভ করা আছে। আর যাদের মনে হয় যে আমাদের কোয়েশ্চেন ব্যাংক দরকার, মানে অনেক কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে, প্রায় 100টা করে কোয়েশ্চেন থাকে, সেইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারিস, যোগাযোগ করলে পেয়ে যাবি। তো স্যার কম্পনের প্রকৃতি মানে কম্পন জিনিসটা কি সেইটা নিয়ে আমরা পড়বো। বেসিক্যালি দেখ, আমরা সরল দোলগতি পড়েছি, মানে কি বলছে, কম্পন বলছে কম্পন হলো এক প্রকার গতি। কম্পন হলো এরকম হতে পারে, নয়তো এরকম, যেমন খুশি এরকম মুভমেন্ট হবে, তার মানে এটা গতি। হ্যাঁ স্যার। যাতে মাধ্যমের কণা বা কণা সমষ্টির, মাধ্যমের একটা কণা হতে পারে, অনেক কণা হতে পারে, তারা হয় সরল দোলগতি বা জটিল পর্যাবৃত্ত গতি সম্পন্ন করে। আমাদের সিলেবাস অনুযায়ী যে কম্পনটা হয় সেই কম্পনের কণাগুলো সরল দোলগতি করে। আমরা এখানে কি পড়ছি, সরল দোলগতি বা জটিল পর্যাবৃত্ত গতি করতে পারে, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো পাবো কণাগুলো সবসময় কি করবে, সরল দোলগতি করবে। এটাই হচ্ছে কম্পন, এটাই কম্পন। এখন স্যার কম্পন, কোনো একটি বস্তুতে বা মাধ্যমে যে কম্পন সৃষ্টি হয় বা উদ্দীপিত, এই আমাদের তাকে আঘাত করলে, কোনো একটা বস্তুকে আঘাত করলি বা উদ্দীপ্ত করলি, তা বস্তুর আকার, আকৃতি, স্থিতিস্থাপকতা, ভর, কণাগুলোর গতির প্রকৃতি অনুযায়ী নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। গতির এই যে কম্পনের গতিটা কিরকম হবে তার উপর বেস করে কম্পনের আমাদের ভাগ আছে। কি কি কম্পন আছে চলো দেখি। প্রথম হচ্ছে তির্যক কম্পন, অনুদৈর্ঘ্য কম্পন এবং ব্যাবর্ত কম্পন। অ্যাকচুয়ালি গতির প্রকৃতি অনুযায়ী এই 3 ধরনের কম্পন হয়। একটা কি, তির্যক কম্পন, কণাগুলো যা হবে কণা, তির্যক কম্পন। একটা হয় অনুদৈর্ঘ্য কম্পন, আর একটা হচ্ছে ব্যাবর্ত কম্পন। তির্যক কম্পনকেই আমরা বলি অনুপ্রস্থ কম্পন। কি বলি, অনুপ্রস্থ কম্পন। আচ্ছা স্যার, এই জিনিসগুলো কি স্যার? জিনিসগুলো একদম বেসিক জিনিস, যেগুলো আমরা প্রতিদিন দেখছি কিন্তু আমরা সেরকম ভাবে খেয়াল করি না। প্রথম কি, তির্যক বা অনুপ্রস্থ কম্পন কি? তির্যক কম্পন কি ডেফিনিশন করছে, কোন কম্পনশীল বস্তুর, মানে মনে কর এই পেনটা কম্পন করছে, এই কম্পনশীল বস্তু বা এরকম কম্পনশীল বস্তু, কণাগুলি যদি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে সরল দোলগতি সম্পাদন করে তাহলে ওই কম্পনকে তির্যক কম্পন বলে। এটি এক ধরনের ত্রিমাত্রিক কম্পন, 3 ডাইমেনশনাল। তার মানে কি, কম্পনশীল বস্তু মানে ভাব বস্তুটা, এটা বস্তু, এটা বস্তু, পুরোটা ভাব বস্তু, তাহলে দৈর্ঘ্য কি এরকম, এরা দৈর্ঘ্যের সঙ্গে এরকম ভাবে মুভমেন্ট করছে। দেখ দৈর্ঘ্য কিন্তু এরকম, দৈর্ঘ্য এরকম, আর কণাটা কম্পন করছে এরকম ভাবে, লম্ব ভাবে, সমকোণে। তখন এই কম্পনকে বলবো আমরা
তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন। মানে দৈর্ঘ্য যেই দিকে এইরকম দৈর্ঘ্যের দিকে নয়, দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে যখন কম্পন করবে, এই পেনটা যখন এরকম ভাবে কম্পন করবে তখন এই কম্পনটাকে আমরা কি বলবো? তির্যক কম্পন। আর তির্যক কম্পন কি হয়? 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক। বুঝেছিস? একদম বেসিক জিনিস। উদাহরণ ভাব, উদাহরণ হচ্ছে দুই প্রান্তে দৃঢ়ভাবে একটি তারকে যদি আবদ্ধ করে, এই যে একটা দৃঢ় তারকে আবদ্ধ করে এরকম ভাবে রেখে দিয়েছি, তাকে এরকম বাউন্স করলে তোর কি হবে? এরা কণাগুলো এরকম ভাবে কম্পিত হবে। আর দৈর্ঘ্যটা দেখ তারের এইদিকে। এইটা হচ্ছে তির্যক কম্পন। মানে টান টান তারকে যদি কম্পন করা, সেই টান টান তারের কম্পন কি? তির্যক কম্পন। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। আবার দেখ সরল দোলকের ক্ষেত্রে হবে। সরল দোলকের কি? দৈর্ঘ্য এইদিকে আর কম্পন কি? এইদিকে, তো লম্ব ভাবে হচ্ছে। সেই জন্য সরল দোলকের কম্পনও কি? তির্যক কম্পন। উদাহরণ। এরপর হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। কোন কম্পনশীল বস্তু বা মাধ্যমের কণাগুলি যদি বস্তুটির দৈর্ঘ্য বরাবর বা দৈর্ঘ্যের সমান্তরালে কম্পিত হয়, তাহলে ওই কম্পনকে অনুদৈর্ঘ্য কম্পন বলে। মানে ধর এই পেনটা, এর দৈর্ঘ্য কোন দিকে? এইদিকে। এই পেনটা যদি এরকম ভাবে নড়ে, তাহলে কি হবে? এরকম ভাবে কম্পন হলে এই কম্পনকে কি বলবো? অনুদৈর্ঘ্য কম্পন। আর যদি এরকম কম্পন হয়, অনুপ্রস্থ বা তির্যক কম্পন। দ্যাটস ইট। এই কম্পন কোথায় পাওয়া যায়? এইখানে। দেখ এদের দৈর্ঘ্য কোন দিকে? এইদিকে। এই দৈর্ঘ্যের অ্যালঙ্গেই এরকম করছে। এটা হচ্ছে সুর শলাকা, এটাকে বলে সুর শলাকা বা টিউনিং ফর্ক। কিংবা স্প্রিং। স্প্রিং কি হয়? স্প্রিং এর দৈর্ঘ্য এইদিকে, স্প্রিং কে এরকম ভাবে করছে, দেখ দৈর্ঘ্যের বরাবরই করছে। কিংবা স্প্রিং কে এরকম ভাবে অনুভূমিক ভাবে রাখ, তাহলে দৈর্ঘ্য স্প্রিংটাকে এরকম ভাবে টেনে দে, এই 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 দৈর্ঘ্যের অ্যালঙ্গেই করছে কম্পন। এই ধরনের কম্পনকে আমরা বলবো অনুদৈর্ঘ্য কম্পন। তাহলে উদাহরণ পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ব্যবর্ত কম্পন কি? ব্যবর্ত কম্পন কি জিনিস? চলো ব্যবর্ত কম্পন দেখো। ব্যবর্ত কম্পন হচ্ছে একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অন্য প্রান্তে একটি ভারী চাকতিকে যুক্ত করে, এই যে এই প্রান্তটা দৃঢ় করে আটকে রেখে দিয়েছে, এইখানে একটা ভারী চাকতি ঝুলিয়ে দিয়েছে। চাকতিটিতে মোচড় দিয়ে ছেড়ে দিলে তারটি এদিক ওদিক কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে ব্যবর্ত কম্পন বলে বা টরশনাল ভাইব্রেশন বলে। মানে এরকম একটা এরকম একটা সুতো দিয়ে একটা বা তার দিয়ে একটা চাকতিকে বেঁধে দিয়েছিস, চাকতিটাকে মোচড় দিলি এরকম ভাবে, মোচড় দিয়ে ছেড়ে দিলে দেখবি সে এরকম ভাবে নড়বে। সেই যে কম্পনটা হয় তাকে বলবো ব্যবর্ত কম্পন। ব্যবর্ত কম্পন কোথায় ইউজ হয়? চলকুণ্ডলী গ্যালভানোমিটারে ইউজ হয়। কোথায়? চলকুণ্ডলী গ্যালভানোমিটার, টেবিল গ্যালভানোমিটারে ইউজ হয়। দেখবি পরীক্ষার ল্যাবে এইগুলো থাকে। তারে মোচড় বা পাক সৃষ্টি হওয়ার জন্য এরূপ কম্পন সৃষ্টি হয়। যেমন দেওয়াল গ্যালভানোমিটারের কুণ্ডলীর ঝুলন রজ্জুর কম্পন, এই ধরনের কম্পন। ব্যবর্ত দোলক হিসাবে, ব্যবর্ত দোলকেও এরকম ব্যবহার করা হয়। ব্যবর্ত দোলক আমি দেখিনি, কিন্তু দেখেছি টেবিল গ্যালভানোমিটার দেখেছি, সেইখানে ওই যে এটা থাকে সেটা এরকম ভাবে ঘোরে, ওইখানে টরশনাল কম্পন তৈরি হয় বা আমাদের ব্যবর্ত কম্পন উৎপন্ন হয়। বেসিক জিনিস এগুলো, আমার শুধু রিডিং পড়তে হবে আর কিছু না, দ্যাটস ইট, শুধু রিডিং মারবি। নেক্সট কি? নেক্সট দেখ, নেক্সট হচ্ছে এই যে 3 ধরনের কম্পন পড়লাম, এদের মধ্যে পার্থক্য কি? স্যার বস্তুর কণাগুলি দৈর্ঘ্যের সমকোণে, তির্যক তরঙ্গে তির্যক কম্পনে কি হয়? বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কম্পন কি হয়? লম্ব বা সমকোণ। আচ্ছা অনুদৈর্ঘ্যতে কি হয়? দৈর্ঘ্যের অ্যালঙ্গে। এইখানে কি হয়? কণাগুলি তারের দণ্ডের অক্ষের সমকোণে সরল দোলগতি সম্পাদন করে, অক্ষের সঙ্গে সমকোণে সরল দোলগতি সম্পাদন করবে। নেক্সট, তির্যক কম্পন হচ্ছে ত্রিমাত্রিক। আচ্ছা অনুদৈর্ঘ্য কম্পন একমাত্রিক, আর ব্যবর্ত কম্পন হচ্ছে ত্রিমাত্রিক। একমাত্র অনুদৈর্ঘ্য কম্পন হচ্ছে কি? একমাত্রিক কম্পন। চলো এগুলো ইম্পর্টেন্ট জিনিস স্যার, শুধু রিডিং মারবে আর কিচ্ছু নয়। এখন বিস্তারের প্রকৃতি অনুযায়ী কম্পনের প্রকারভেদ। বিস্তার, যে কম্পনটাকে তো বিস্তার লাভ করতে হবে তবেই তো তরঙ্গ সৃষ্টি হবে, কম্পনের ফলেই তরঙ্গ সৃষ্টি হয়। সেই বিস্তারের উপর নির্ভর করে এই কম্পন 2 প্রকার। কি কি? কি কি না, একটা হচ্ছে স্বাভাবিক, 3 প্রকার, এই 2 প্রকার, ঠিকই বলেছি 2 প্রকার। কি কি না, একটা হচ্ছে
স্বাভাবিক কম্পন বা ন্যাচারাল ভাইব্রেশন। ন্যাচারাল ভাইব্রেশন মানে কোনো বস্তুকে কম্পিত করে ছেড়ে দিলে বস্তুটি তার নিজস্ব বা স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। এই স্বাভাবিক কম্পাঙ্ক বস্তুটির আকৃতি, ঘনত্ব, স্থিতিস্থাপকতা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদির উপর নির্ভর করে। এই ধরনের কম্পনের ক্ষেত্রে কম্পনশীল বস্তুর উপর প্রত্যানয়ক বল ছাড়া অন্যান্য সব ধরনের বাহ্যিক বলের ক্রিয়া নগণ্য হয়। একে স্বাভাবিক কম্পন বা স্বভাব কম্পন এবং কম্পাঙ্ককে স্বাভাবিক কম্পাঙ্ক বা এক্ষেত্রে বস্তুটির কম্পাঙ্কের বিস্তার ধ্রুবক হয়। মানে কি, স্বাভাবিক কম্পন মানে তুই একটা বস্তুকে কম্পিত করেছিস, সে এরকম ভাবে কম্পন করতেই আছে করতেই আছে করতেই আছে, মানে এই 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 একই পরিমাণ যাবে, কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। বাস্তবে বাহ্যিক বিভিন্ন বল ক্রিয়া করবে, ঘর্ষণ, বায়ুর বাধা, এই সমস্ত কারণে ও আস্তে আস্তে ওর বিস্তার কি হবে, কমতে থাকবে কমতে থাকবে। বিস্তার কমতে থাকলে তাকে বলবো অবমন্দিত কম্পন। কি বলবো, অবমন্দিত। স্বাভাবিক কম্পন মানে তার বিস্তার কোনোদিন কমবে না, বিস্তার দেখ একই আছে, একই পরিমাণ বিস্তার আছে দেখ সব জায়গায়। তো এই ক্ষেত্রে কি হয়, বিস্তার হয় ধ্রুবক, বিস্তার হয় ধ্রুবক। মানে প্রথমে এই যে কম্পনটা হয়েছে একটা কম্পন, এর যা বিস্তার এরও বিস্তার কি একই থাকবে, ধ্রুবক থাকবে, বিস্তার ধ্রুবক হয়। একেই বলবো স্বাভাবিক কম্পন, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। এরপর হচ্ছে স্যার অবমন্দিত কম্পন কি বা মন্দিত কম্পন। এই যে অবমন্দিত কম্পন মানে হচ্ছে এর বিস্তারটা আস্তে আস্তে কম হবে, বিস্তারটা আস্তে আস্তে কমে যাবে। কেন, বাহ্যিক কিছু বল বা এই যেমন ধর ঘর্ষণ, তারপর ধর আমাদের বায়ুর বাধা, এই সমস্ত কারণে তার বাধাটা আস্তে আস্তে প্রত্যানয়ক বলকে অপোজ করবে, যার ফলে তার বিস্তার কমতে থাকবে। কোনো কম্পনশীল বস্তুর ওপর প্রত্যানয়ক বল ছাড়া অন্য কোনো প্রকার বাহ্যিক বল ক্রিয়া না করলে বা তাদের প্রভাব নগণ্য হলে বস্তুটি তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হয়। এক্ষেত্রে কম্পনের বিস্তার ধ্রুবক। এই ধরনের কম্পনকে স্বাভাবিক কম্পন বলে। এটা অ্যাকচুয়াল স্বাভাবিক কম্পনের আমাদের ডেফিনেশন। অবমন্দিত কম্পন কি? অবমন্দিত কম্পনে আসবো তার আগে দুটো উদাহরণ দেখে নিই। স্বাভাবিক কম্পনের উদাহরণ, একটি সুরশলাকাকে কম্পিত করে ছেড়ে দিলে সুরশলাকাটি তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে হবে, যা সুরশলাকার বাহুদ্বয়ের দৈর্ঘ্য, গঠন, ঘনত্ব, উপাদানের স্থিতিস্থাপকতা ইত্যাদির উপর নির্ভরশীল। এক্ষেত্রে সুরশলাকার কম্পন এক ধরনের স্বাভাবিক কম্পন। তাহলে কোথায় স্বাভাবিক কম্পন হয়? সুরশলাকায়। আর একটা হচ্ছে সরল দোলকে। অবমন্দিত মানে কি, তার আস্তে আস্তে বিস্তারটা কমবে, কারণ প্রত্যানয়ক বলকে বাধা দেবে বাহ্যিক বলগুলো, সেটা দেখবো। চলো একদম জাস্ট বাড়িতে রিডিং মারবি, শুধু রিডিং পড়লেই এখান থেকে হয়ে যাবে কাজ, আর কিচ্ছু নয়। আমরা অবমন্দিত কম্পনে যাব, তার আগে স্বাভাবিক কম্পন রিলেটেড যা আছে আমরা পড়ে ফেলছি। একটি সুরশলাকার কম্পাঙ্ক হয় এইটা, n = kT/L²√y/ρ। কে হচ্ছে ধ্রুবক সংখ্যা, এল হচ্ছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, টি হচ্ছে বাহুদ্বয়ের পুরুত্ব, কতটা পুরু মোটা, উপাদান ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক উপাদানের, আর রো হচ্ছে উপাদানের ঘনত্ব। এইটা দরকার নেই জানার জন্য, শুধু আমি দিয়ে রেখেছি নোট বলে। স্যার স্বাভাবিক কম্পনের বৈশিষ্ট্য কি? স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে বস্তুটির কম্পাঙ্ক বা পর্যায়কাল বস্তুটির সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে তার যে কম্পাঙ্ক বা পর্যায়কাল, কম্পাঙ্ক এবং পর্যায়কাল দুটোই ওর নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব, বাইরে থেকে এসে কেউ ডিভাইন করতে পারবে না। নেক্সট, স্বাভাবিক কম্পাঙ্ক বা পর্যায়কাল বস্তুটির ভর, জাড্য ভ্রামক মানে জড়তা ভ্রামক, আকার, আকৃতি, স্থিতিস্থাপকতা ইত্যাদির উপর নির্ভর করে। যেমন যেমন হবে সেই অনুযায়ী তার হবে। যেমন সুরশলাকা, দেখ রো চেঞ্জ করলে চেঞ্জ হবে, ওয়াই চেঞ্জ করলে চেঞ্জ হবে, এল চেঞ্জ করলে চেঞ্জ হবে, টি চেঞ্জ করলে চেঞ্জ হবে, ওইগুলো ওর উপাদানের উপর ডিপেন্ড করে। স্বাভাবিক কম্পন অনুদৈর্ঘ্য বা তির্যক দুই হতে পারে। স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে সময় সরণ লেখচিত্রটি সাইন বা কোসাইন বক্রীয় হবে, মানে সাইন কোসাইন গ্রাফের যেমন হয় সেরকম, মানে আর এখানে ধ্রুবক থাকবে সব সময়। আদর্শ স্বাভাবিক কম্পনের বিস্তার সময় নির্ভর নয়, মানে সময়ের উপরে বিস্তারটা নির্ভর করবে না আদর্শ হলে, কিন্তু বাস্তবে এরকম হয়নি। আর আদর্শ স্বাভাবিক কম্পন বাস্তবে একটি আদর্শ কম্পন, আদর্শ স্বাভাবিক কম্পন বাস্তবে একটি আদর্শ কল্পনা।
তোকে প্রথমেই বললাম যে এরকম হয় না, আস্তে আস্তে থেমে যায়। যে কোনো একটা দেখবি কম্পন আস্তে আস্তে থামে কেন? বাহ্যিক বাধা থাকে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো তোকে এইখান থেকে করতে হবে কি, স্বাভাবিক কম্পন কাকে বলে, একটা উদাহরণ রিডিং মারলি আর দুটো বৈশিষ্ট্য মুখস্থ রাখলি বা মনে রাখলি, এই তো জিনিস লিখে দিতে পারবি বুঝে গেলে। এরপর এরপর দেখ, তোকে শুধু রিডিং মারতে হবে, আর কিছু নেই, আর কিছু নেই। এরপর হচ্ছে এই যে স্বাভাবিক কম্পন, তার হচ্ছে অবকল সমীকরণ। এবার বেশ কিছু স্কুলে দেয়, আমার পাশেরই একটি স্কুলে অ্যাকচুয়ালি সমীকরণগুলো নেই, জানিস তো, শুধু তোদেরকে এগুলো প্রমাণ তোদের আসবে না, শুধু আমরা সমীকরণটা মনে রাখবো। কোন সমীকরণটা মনে রাখবো? না, কোনো বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র প্রত্যানয়ক বল ছাড়া স্বাভাবিক কম্পনে বলের প্রভাব নগণ্য ধরা হয়, যার ফলে এম ডি টু এক্স, মানে এম ভরের কোনো বস্তুর এটাই হতো। আমাদের ফর্মুলা কি হতো? এ সমান এক্স সাইন ওমেগা নট টি প্লাস ফাই লিখতুম, এখানে ওমেগা নট টি প্লাস আলফা। শুধু এইটা মনে রাখবি, এ একটি ধ্রুবক যাকে বিস্তার এবং আলফা একটি ধ্রুবক যাকে দশা বলা হয়। শুধু এই ফর্মুলাটা। আর দেখ গ্রাফ দিয়েছে, যেখানে বিস্তার সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে না, বিস্তার একই থাকে। শুধু এই দুটো ইকুয়েশনটা চলতরঙ্গে, এই চলতরঙ্গই বলি, অবকল সমীকরণটা আমাদের স্বাভাবিক কম্পন বা ন্যাচারাল ভাইব্রেশনের শুধু অবকল সমীকরণটা তোকে লিখতে দেয়, অবকল সমীকরণটা শুধু এইটা, শুধু এইটা হয়েছে। এরপর পড়বো, কারণ তোকে এইগুলোর প্রমাণ তোদের নেই, প্রুফ নেই। তুই এমনিও দেখ না, স্বাভাবিক কম্পন তুই কি কোথায় পড়েছিস? সরল দোল গতি, সরল দোল গতির ইকুয়েশনটা প্রুফ করে দে, তাহলেই হবে। কারণ তোদের এই প্রুফগুলো নেই। চলে এসো, মন্দিত বা অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পন কি? স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত বস্তুর উপর বিভিন্ন শক্তি ক্ষয়ী, মানে যারা ওদের বাধা দেয়, বল ক্রিয়া করার জন্য তার কম্পন বিস্তারে সময়ের সঙ্গে হ্রাস পেতে থাকে, এই ধরনের কম্পনকে মন্দিত বা অবমন্দিত কম্পন বলে। কি বললুম? শক্তিক্ষয়ী কোনো কারক কাজ করবে, মানে বাধাগুলো কাজ করে। বেসিক্যালি এইখানে ঘর্ষণ আর বায়ুর বাধা কাজ করে, যার ফলে তার বিস্তার আস্তে আস্তে কমতে থাকে। আরে একটা পিং পং বলকে ছেড়ে দিবি, সে ধাক্কা লাগার পর কি এখানে ঘর্ষণ কাজ করছে, প্রথমে এতটা, তারপরে এতটা, লাস্টে এরম উঠছে 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 উঠছে, লাস্টে আস্তে আস্তে দপদপ করে থেমে যায়। সেই রকম ওইটা হচ্ছে অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পনের উদাহরণ ওইটাই, সব থেকে ভালো উদাহরণ। কি উদাহরণ? একটি সূর্যশলাকাতে আঘাত করে কম্পন সৃষ্টি করলে ওর বাহু দুটি কাঁপতে থাকে এবং শব্দ সৃষ্টি হয়, কিন্তু দেখা যায় ওই কম্পন ক্রমশ হ্রাস পেতে থাকে এবং শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়। সূর্যশলাকার বাহুতে ঘর্ষণ বল এবং বায়ুর বাধার জন্য শক্তি ক্ষয় ঘটে, এক্ষেত্রে সূর্যশলাকার বাহুর এই কম্পনকে মন্দিত কম্পন বলে। আর কোথায় পাওয়া যায়? আবেশ কুণ্ডলী বা ক্ষেপক গ্যালভানোমিটারেও এই ধরনের অবমন্দিত দোলন দেখা যায়। কারণ বাস্তবে কোনো কম্পনই স্বাভাবিক কম্পন নয়। স্বাভাবিক কম্পন করতে গেলে তোকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, দিয়ে তাকে তার অন্য ফ্রিকোয়েন্সি রেডি করতে হবে, না হলে হবে না। নেক্সট স্যার, এই অবমন্দিত কম্পনের অবকল সমীকরণ, এইখানে কি এক্সট্রা করে দুটো ফোর্স কাজ করে। এক তো রিস্টোরিং ফোর্স আছে, তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে যেগুলো বাধা বল সেইগুলোও কাজ করে। এইখানে সমীকরণ এখান থেকে সব লিখেছে, তুই দেখবি, নোটস দিয়ে দিলে দেখতে পাবি। আমার এইখানে কিচ্ছু লাগবে না, আমি শুধু আমার স্টুডেন্টদেরকে এটা প্রমাণের জন্য দেখিয়েছি যে এইখানটা এইভাবে লিখবো। ত্বরণ সৃষ্টিকারী বল হচ্ছে এইটা, এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। সেটা কার কার সমান হবে? এফ ডি বাইরে থেকে বল, অর্থাৎ এই যে বি একটি ধ্রুবক ডিএক্স ডিটি, আর হচ্ছে একটা রিস্টোরিং ফোর্স, এই দুটোর সমান। রিস্টোরিং ফোর্স কি ছিল? মাইনাস কে এক্স। আর এফ ডি এইখানে সৃষ্টিকারী, এই যে মন্দন সৃষ্টিকারী যে বাধা বল বা যা গতিবেগের সমানুপাতিক, সেই জন্য এখান থেকে এটা নিয়ে এসে এদেরকে অবকলন করা হয়েছে। এদের ইকুয়েশন হয়, ডাইরেক্ট তোকে শুধু ইকুয়েশনটা লিখতে হবে, ইকুয়েশনটা লিখবি ব্যাস। ইকুয়েশনটাই শুধু লাগবে আমার, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, কারণ তোদের এই ইকুয়েশনগুলো নেই। দেখ এই যে সমীকরণ 4 নম্বর থেকে আমার শুধু এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা, x ইকুয়াল টু a নট ই টু দা পাওয়ার মাইনাস বিটি বাই 2m কস ওমেগা ড্যাশ টি প্লাস ফাই। এবার তুই পারলে লিখে দিবি ওমেগা ড্যাশ সমান এইটা, অবনন্দিত দোলকের কম্পাঙ্ক বলে। এইটুকুনি, কারণ এইগুলোর প্রমাণ তোদের নেই, কারণ এই কোশ্চেনটা আমি বলছি আমার পাশের একটা স্কুলে দিয়েছিল আগের বছর।
যে ইকুয়েশনটা লেখো, সেই জন্য আমি করিয়ে দিচ্ছি। দেখবি তোদের আমাদের রায়ান মার্টিনের কোশ্চেনও আছে, ওই জন্য আমি বলে দিলাম যে সমীকরণটা হচ্ছে এটা, শুধু সমীকরণটা মনে রাখ, আর কিচ্ছু নয়। গ্রাফ কিরকম হবে, এই দেখ সময়ের সঙ্গে সঙ্গে এর বিস্তার কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে বিস্তার কমছে। এই যে মন্দন ঘটছে বিস্তারের, আস্তে আস্তে কমছে সময়ের সঙ্গে, পর্যায়বৃত্ত লেখচিত্র, এইটার জন্যই একে বলে অবমন্দিত কম্পন। আস্তে আস্তে বিস্তারটা কমবে। এবং এইখান থেকে আরেকটা জিনিস জেনে রাখ, এইখানে a1/a2 প্রথমটা ইজ ইকুয়াল টু a2/a3, মানে পরপর পরপর বলতে, যেমন ধর এইখান থেকে মনে কর শুরু হলো, এইটা মনে কর a1, তারপরে আবার এটা কমে গিয়ে এরকম হলো, এইটা a2, এরপরটা a3, এরকম যদি হয় a1/a2 সমান a2/a3, এটা হয়। এরকমও লেখে অনেকে a2 ইজ ইকুয়াল টু √a1/a3, এর উপরে নিউমেরিক্যালস আছে, এইটা ইকুয়াল টু ধ্রুবক হয়। এটা হচ্ছে অবমন্দিত কম্পনের একটা বিশাল বড় জিনিস, a1/a2 সমান a2/a3, এটা হয়। এটা দিয়ে অঙ্ক দেয়, নিউমেরিক্যালস দিতে পারে তোকে, হয়েছে। নেক্সট দেখ স্যার, এইখানে একদম এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়ালি রিডিং পড়ার, শুধু রিডিং পড়ার জন্য দিয়েছে, যে রিডিং পড়ে বোঝো এই জিনিসগুলো হয়। হ্যাঁ, যেমন আলোচনা করেছে এইখান থেকে, এইটা কি অবমন্দিত দোলগতির কম্পাঙ্কের রাশিমালা, এইটা লক্ষ্য করলে দেখা যায় খুব কম অবমন্দনের ক্ষেত্রে, যখন অবমন্দনটা খুব কম হয় তখন ওমেগা' সমান কি হয়, k/m, যা বস্তু স্বাভাবিক কম্পাঙ্কের প্রায় সমান। যদি এটা অনেক কম হয়, অবমন্দন যদি অনেক কম হয়, তখন এই টার্মটা প্রায় প্রায় 0 হয়ে যায়, প্রায় প্রায়, তখন এইটা প্রায় প্রায় k/m থাকে, তখন স্বাভাবিক কম্পনের মতন বিহেভ করবে, স্বাভাবিক ব্যাপার। যেখানে কোনো বায়ুর বাধা নেই, মনে কর প্রায় প্রায় নেই, খুব কম, সেক্ষেত্রে কি হবে, সেখানে অবমন্দিত কম্পনটা প্রায় প্রায় একটা স্বাভাবিক কম্পনের মতন দেখাবে বা বিহেভ করবে। চলো নেক্সট, এর কম্পনের বৈশিষ্ট্য দেখে নিই দুটো। আচ্ছা, 2 নম্বর, অবমন্দন খুব বেশি হলে কম্পন খুব দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। যদি অবমন্দন খুব বেশি হয়, বেশিক্ষণ হবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই হতে হতে শেষ। এক্ষেত্রে সরণ সর্বোচ্চ মান থেকে ধীরে ধীরে সূচকীয় হারে হ্রাস পেতে থাকে, কিন্তু কখনোই সাম্যাবস্থান অতিক্রম করে না, অর্থাৎ এই গতি কখনোই দোলগতি হবে না। একে অতিমন্দিত দোলগতি বলে, একে অতিমন্দিত দোলগতি বলে। সাম্যাবস্থানকে ক্রস করবে না, এই যে সূচকীয় হ্রাস ঘটছে, আস্তে আস্তে কমছে, এটাকে বলবো অতিমন্দিত দোলগতি। বা ডেডবিট গ্যালভানোমিটারের গতি অতিমন্দিত গতির উদাহরণ। এই গতি দোলহীন পর্যায়ের গতি। এটা হচ্ছে ক্রান্তিক অবমন্দিত দোলগতির লেখচিত্র, এটাকে বলে ক্রান্তিক, আর এটাকে বলে সূচকীয়। এই যে কমছে, আস্তে আস্তে কমছে সরণটা, সময়ের সঙ্গে সঙ্গে সরণটা কমছে, মানে বিস্তার কমছে, বিস্তার মানে কি, সর্বোচ্চ সরণ। তো আস্তে আস্তে সময়ের সঙ্গে যে সরণটা কমছে, তাকেই আমরা বলবো অতিমন্দিত দোলগতি। এটা দোলগতি নয়, এটা দোলগতি নয়। চলো নেক্সট, একদম রিডিং, জাস্ট রিডিং মারবি, কোনো চাপ নেই এসব। দেখ 3 নম্বর কি বলছে, আবার হাইরে 3 নম্বর কি বলছে দেখ, 3 নম্বর বলছে এই যে টার্মটা আছে, এইটা ওমেগা' যদি 0 হয় তখন কি হবে, এটা পুরো এটার সমান হয়ে যাবে, তখন x সমান হয় e⁻bt/2m। অর্থাৎ অবমন্দনের একটি নির্দিষ্ট বিশেষ মানের জন্য, অবমন্দনটা কিরকম হচ্ছে তার একটা নির্দিষ্ট বিশেষ মানের জন্য বস্তু সর্বাপেক্ষা কম সময়ে অতি দ্রুততার সঙ্গে সাম্যাবস্থানে ফিরে আসে এবং আবার বিপরীত দিকে যেতে পারে না। অবমন্দনের এই বিশেষ মানকে সংকট বা ক্রান্তিক অবমন্দন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং বলে। অ্যাকচুয়ালি তুই যেটা পড়ছিস সেটা হচ্ছে ড্যাম্পিং ভাইব্রেশন, ড্যাম্প ভাইব্রেশন। ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, একটা বিশেষ মান, এটাই হচ্ছে তার কন্ডিশন, যখন k/m = v²/4m² হয়ে যাবে। এমটা হচ্ছে কি, মাস, বিটা কি, কনস্ট্যান্ট, কেটা হচ্ছে কি, স্প্রিং কনস্ট্যান্ট। এইটা যখন হয়ে যাবে, হলে ওমেগা' কত হবে, 0, তখন ইকুয়েশনটা পুরো এইটা দাঁড়িয়ে যাবে। ক্রিটিক্যাল ড্যাম্পিং এর হচ্ছে কন্ডিশন হচ্ছে এটা। তো যদি কোনো জায়গায় কোশ্চেন পাস বাইরে, ক্রিটিক্যাল ড্যাম্পিং এর দিস ইজ দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল ড্যাম্পিং, তখন অবমন্দনের একটি নির্দিষ্ট এবং বিশেষ মান, একটা ফিক্সড মান থাকবে, সেই মানের জন্য বস্তু সর্বাপেক্ষা কম সময়, মানে সব থেকে কম সময়ে
বা সব থেকে দ্রুত সাম্যাবস্থানে ফিরে আসবে এবং সাম্যাবস্থান থেকে আর নেগেটিভ দিকে যাবে না, নেগেটিভ দিকে আর সাম্যাবস্থান থেকে নেগেটিভ দিকে যাবে না। এই যে মানটা অবমন্দনের যে বিশেষ মানটা, এটাকেই আমরা বলি ক্রান্তিক অবমন্দন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং। বাস্তবে বাস্তবে কোনো বস্তুর কম্পনকে দ্রুত থামাতে বা দোলগতিকে দ্রুত দোলহীন করতে এই জিনিসটা ইউজ করা হয়, সংকট অবমন্দনের ইউজ করা হয়। যেমন দেখ এখানে দেখাচ্ছে এই যে ক্রান্তিক অবমন্দন, দেখ হঠাৎ করে হুস করে নেমে চলে এসছে, আর এটা হচ্ছে অতি অবমন্দন। অতি অবমন্দন হলে একটু টাইম লাগবে, সেটা দেখ অতি অবমন্দনের থেকে ক্রান্তিক অবমন্দন অনেক বেশি। এইটা হচ্ছে ব্যাপার। 4 নম্বর কি, লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে সময় গণনা বস্তুটিকে সর্বাধিক স্মরণে নিয়ে যাওয়ার পূর্ব থেকে শুরু করলে অতিমন্দিত ও সংকট অবমন্দিত গতির লেখচিত্র, এইটা মানে বুঝিয়ে দে লেখচিত্র দিয়ে, আমার দরকার নেই, এইটা শুধু দরকার। আর লেখচিত্রটা একটু দেখে রাখবি, টপটা হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে ক্রান্তিক অবমন্দন আর নিচেরটা কি অতি অবমন্দন, এটা মাথায় রেখে দিই। চলো নেক্সট, কারণ এইখান থেকে অতটা কোশ্চেন দেয় না। অবমন্দিত কম্পনের বৈশিষ্ট্য কি? বাধাজনিত বলগুলি হলো বায়ুর বাধা, ঘর্ষণ, লম্বন বিন্দুর বাধা, মাধ্যমের সান্দ্রতা ইত্যাদি। 1 নম্বর, তন্ত্রে বাধাজনিত বলকে বলে অবমন্দন বা ফোর্স, ড্যাম্পিং ফোর্স বা ড্যাম্পিং। 3 নম্বর, বিভিন্ন বাধার বিরুদ্ধে কাজ করার জন্য এই ধরনের কম্পনে দ্রুত শক্তি ক্ষয় হতে থাকে, বস্তুটির যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় না। তার মানে এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় না, স্বাভাবিক ব্যাপার, আস্তে আস্তে শক্তি ক্ষয়টা হয়ে যাচ্ছে। সাধারণভাবে এদের কম্পাঙ্ক স্বাভাবিক কম্পাঙ্ক থেকে অনেক কম হয়, ন্যাচারাল ভাইব্রেশনের যে কম্পাঙ্ক তার থেকে অবমন্দিত কম্পাঙ্ক অনেক কম হয়। অবমন্দন খুব বেশি হলে বস্তুটি প্রায় কম্পিত হয় না, অর্থাৎ বস্তুটি গতি দোলহীন বা অপর্যাবৃত্ত প্রকৃতির হয়। অবমন্দিত কম্পনের বিস্তার সূচক সূত্রানুসারে হ্রাস পেতে থাকে, তখন এইটা হবে। একটি সরল দোলককে বায়ুতে দুলিয়ে ছেড়ে দিলে ওর গতি অবমন্দিত দোলগতি পর্যায়ের সমান হয়। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, 2-3টে মনে রাখলি, 2-3টে রিডিং পরে মনে রাখতে পারবি না, হয়ে গেল। নেক্সট, স্যার আমি বারংবার বলছি এখানটা শুধু রিডিং পড়ার, প্রথম চ্যাপ্টারটা এখানে শুধু রিডিং পড়ার। স্বাভাবিক কম্পন আর অবমন্দিত কম্পনের মধ্যে পার্থক্য, এটা স্যার ইম্পর্টেন্ট। এখান থেকে এটা তোমাকে দিতে পারে পরীক্ষায়। শুধুমাত্র প্রত্যানায়ক বল বস্তুর উপর ক্রিয়া করে, আর অবমন্দিত কি প্রত্যানায়ক ছাড়াও কি বাধা দানকারী বা বাধা সৃষ্টিকারী বল ক্রিয়া করে। এইখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় স্বাভাবিক কম্পনে, এখানে হয় না, কারণ যান্ত্রিক শক্তির ক্ষয় হয়, ওইখানে যান্ত্রিক শক্তির ক্ষয় হয়ে যায়, মানে হয় না সংরক্ষিত। কম্পনের বিস্তার সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না, কিন্তু এখানে কি ধীরে ধীরে কমতে থাকে বিস্তার। একবার শুরু হলে চলতেই থাকে, মানে কোনোদিন শেষ হলো না। এ কিন্তু একবার শুরু হলে কিছুক্ষণের মধ্যেই থেমে যায়, কিন্তু পার্থক্য 4টে ইজি পার্থক্য মনে রাখ। নেক্সট, আমি তো আবারও বলছি এই চ্যাপ্টারটাতে কিছু নেই, দেখ এরপরে হচ্ছে পরবশ কম্পন বলে একটা কম্পন। তারপরে তুই কি কি কম্পন দেখলি দেখ। আর একটা পর্যাবৃত্ত বলকে এফটি F0 cos ওমেগা টি দিয়ে লেখা হয়। এখন তুই একটা পড়লি হচ্ছে কম্পন, স্বাভাবিক কম্পন এরকম ভাবে চলতে থাকবে, আর একটা পড়লি অবমন্দিত কম্পন, যেটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এরকম কমতে থাকবে, এরকম হতে থাকবে। এখন দেখ স্যার আমি যদি এইখানে দেখ কে বাধা দিচ্ছে, ঘর্ষণ, বায়ুর বাধা, তার বিরুদ্ধে গিয়ে যদি আমি একে এক্সট্রা করে ফোর্স দিয়ে ভাইব্রেশন ক্রিয়েট করে একে যদি আমি এরকম ম্যানেজ করে দিতে পারি, স্বাভাবিক কম্পন করে দিতে পারি, সেটাকেই বলবো বাইরে থেকে, সেটাকেই বলবো আমরা পরবশ কম্পন। পরবশ কম্পন কি, বাইরে থেকে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে পর্যাবৃত্ত বল প্রয়োগ করলে, এই যে একবার এখানে দুবার একবার পর্যাবৃত্ত ভাবে, মানে রিপিট করে করে বস্তুটি প্রথমে তার নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হলেও কিছু সময় পর সেটি পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কম্পিত হতে শুরু করে। এই ধরনের কম্পনকে বলা হয় পরবশ কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। মানে যে বাধা সৃষ্টিকারী বল তোর ভাইব্রেশনটাকে কমিয়ে দিচ্ছে, বিস্তারকে কমাচ্ছে, কম্পাঙ্ককে কমিয়ে দিচ্ছে, আমি বাইরে থেকে ফোর্স দিয়ে, বাইরে থেকে বাহ্যিক বল প্রয়োগ করে তার কম্পাঙ্ক আর বিস্তারকে বাড়িয়ে দিচ্ছি। প্রথমে বস্তু নিজের কম্পাঙ্কেই কম্পিত হবে, কিন্তু পরে যখন পর্যাবৃত্তভাবে আমি বাইরে থেকে বল দিতে থাকবো,
তখন কি হবে, বস্তুটা আমার যে বাইরের পর্যাবৃত্ত বল বা বাইরের যে পর্যাবৃত্ত বলের দরুন যে কম্পাঙ্ক সৃষ্টি করেছি তার কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। তখন সেই ধরনের কম্পাঙ্ককে আমরা কি বলবো, পরবশ কম্পন। কেন পরবশ বলেছে, পরের বসে চলে, প্রথমে নিজের বসে ছিল, আস্তে আস্তে পরের বসে চলে গেল। বুঝতে পেরেছিস, এটাকে বলবো পরবশ কম্পন। একদম ইজি ব্যাপার, একদম ইজি ব্যাপার। পরবশ কম্পনের দুটো উদাহরণ দেখ। দেখ উদাহরণ কি বলছে, পরবশ কম্পনের আমি একটাই উদাহরণ বলবো। একটি সুর শলাকার বাহুকে আঘাত করলে শলাকা থেকে নির্দিষ্ট কম্পাঙ্কে শব্দ নির্গত হয়, যা খুবই ক্ষীণ, কিন্তু ওই কম্পনশীল সুরশলাকার হাতলটিকে টেবিলের উপর চেপে ধরলে টেবিলটি পরবশ কম্পনের সৃষ্টি হয় এবং বেশ জোরে শব্দ শোনা যায়। দেখবি ওই জন্য এই আমাদের সুরশলাকাকে মেরে টেবিলে ধরবি, দেখবি শব্দ জোরে হয়ে যাচ্ছে, কেন সেও তো তার কম্পনে কম্পিত হতে চাইছে। টেবিলের ক্ষেত্রফল অনেক বেশি বলে তার সংলগ্ন বেশি আয়তনের শব্দ একই কম্পাঙ্কে কম্পিত হয়, ফলে শব্দের প্রাবল্য অনেক বেড়ে যায়। কিন্তু এক্ষেত্রে শব্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ এক্ষেত্রে বায়ুতে বেশি হারে শক্তি সঞ্চারিত হয়, তাই এটি শক্তি নিত্যতা সত্য মেনে চলে। এই হচ্ছে ব্যাপার। পরবশ কম্পন মানে তোকে বাইরে থেকে ফোর্স দিয়ে কম্পন সৃষ্টি করতে হবে, এইটুকু মনে রাখ। চলো, বেশি এইখানে অত চাপ নেওয়ার কিছু নেই, একদম স্বাভাবিক জিনিস। এরপর স্বাভাবিক কম্পন আর পরবশ কম্পনের মধ্যে পার্থক্য, স্যার ইম্পর্টেন্ট এটা বোর্ড যে স্যার স্কুলের পরীক্ষায় যে 2 মার্কস বললাম দিলে এইখান থেকে দিতে পারে, এটাও দেয় যে স্বাভাবিক কম্পনে কম্পনশীল বস্তুটির উপর প্রত্যানয়ক বল ছাড়া কোনো বাহ্যিক বল ক্রিয়া করে না, কিন্তু এখানে কি বাইরে থেকে পর্যাবৃত্ত বল ক্রিয়া করলে তবেই পরবশ কম্পন হবে, না হলে হবে না। বাইরে থেকে পর্যাবৃত্ত বল প্রয়োগ করতে হবে, একবার নয় বারংবার রিপিট করতে হবে। পর্যাবৃত্ত মানে কি, সময় ছাড়া ছাড়া রিপিট করা। কোন বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্ক বস্তুটির ভর, আকৃতি ও স্থিতিস্থাপকতা ধর্মের উপর নির্ভর করে, কি বস্তুর পরবশ কম্পনের কম্পাঙ্ক প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কের সঙ্গে সমান হয়। তারা তখন যখন পরবশ কম্পন হয় আস্তে আস্তে, প্রথমে তো পরবশ কম্পন তুই করলি, প্রথমে তো বস্তু স্বাভাবিক কম্পনেই চলবে, তারপরে আস্তে আস্তে কি বাইরের বাহ্যিক বলের যে কম্পাঙ্ক তার কম্পাঙ্কের সমান হয়ে যায়। তার মানে কি এখানে কোনো আর যে বস্তুর যে এই সমস্ত স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে যে জিনিসগুলো ছিল আর এ মেনটেন করবে না, এ তখন পরবশ যে বল সেই বলের কম্পাঙ্কটাই মেনে চলবে। বস্তুর স্বাভাবিক কম্পন বাধাজনিত বলের ক্রিয়ায় ধীরে ধীরে থেমে যায়, আর প্রযুক্ত পর্যাবৃত্ত বল যতক্ষণ ক্রিয়া করে পরবশ কম্পনও ততক্ষণ স্থায়ী হয়। তুই যতক্ষণ বাইরে থেকে বল দিতে থাকবি ততক্ষণ চলবে, আর যখনই বন্ধ করে দিবি বাইরে থেকে পর্যাবৃত্ত বলটা দেওয়া বন্ধ করে দিলি, সঙ্গে সঙ্গে কম্পন থেমে গেল। বস্তুর স্বাভাবিক কম্পনের বিস্তার সাধারণত কম হয়, পরবশ কম্পনের বিস্তার স্বাভাবিক কম্পনের চেয়ে সাধারণত বেশি হয়, কারণ স্বাভাবিকের থেকে বেশি হবেই, বাইরে থেকে ফোর্স দিচ্ছিস বেড়ে যাবে, তার ফলেই অনুনাদ সৃষ্টি হয়, একটু পরে দেখবো। চলো নেক্সট, তার মানে এইটা একটু ভালো করে পড়তে হবে। নেক্সট দেখ, অনুনাদ কি স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইখান থেকে দেয়। অনুনাদ কি, অনুনাদ বলতে কি বোঝো? প্রযুক্ত বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক আর বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে বস্তুটি প্রায় স্বতঃস্ফূর্তভাবে খুব বেশি বিস্তার নিয়ে কম্পিত হতে থাকে। এই বিশেষ ধরনের পরবশ কম্পনকে অনুনাদ বলে। আমি কি বললুম, মনে কর বস্তুটার স্বাভাবিক কম্পাঙ্ক ছিল, বস্তুটার স্বাভাবিক কম্পাঙ্ক ছিল মনে কর 100 হার্টজ, এই আস্তে আস্তে ড্রপ খাচ্ছে। কার জন্য ড্রপ খাবে, মনে কর প্রথমে হলো 90 হার্টজ, তারপর হলো 80 হার্টজ, তারপর হলো 70 হার্টজ, মানে এবার কি ড্যাম্প হচ্ছে, অবমন্দিত হচ্ছে। সেই সময় তুই বাইরে থেকে পর্যাবৃত্ত বল দিতে থাকলি, পর্যাবৃত্ত বল দিতে দিতে পর্যাবৃত্ত বল দিয়ে কোনো এক সময় এই স্বাভাবিক কম্পাঙ্ক আর পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমান হয়ে গেল, তখনই হয়ে যাবে অনুনাদ, এবং তখন বিস্তারটা অনেকটা বেড়ে যায়। এই যে ঘটনা এটাকে বলা হয় অনুনাদ বা রেজোন্যান্স। কি বলে, অনুনাদ বা রেজোন্যান্স।
যখন স্বাভাবিক কম্পাঙ্ক এবং পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমান হয়ে যায় তখনই কি হয়, বিস্তারটা বেড়ে যায়, যাকেই বলবো অনুনাদ। এই ধরনের ওই পরবশ কম্পনটাকে তখন বলবো অনুনাদ। এই যেমন দেখ এইখানে বি এর মান মাঝারি, বি এর মান বেশি, বি এর মান কম, অনুনাদ ঘটে গেছে। যখন এই যে কম্পাঙ্ক, এই অনুনাদের শর্ত হচ্ছে, মনে কর ওমেগা নট হচ্ছে বস্তুর কম্পাঙ্ক আর ওমেগা হচ্ছে প্রযুক্ত বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক। যখন ওমেগা নট ইজ গ্রেটার দ্যান ওমেগা তখন এইটা হবে, তখন এই দিকটা, আর এই দিকটা কি ওমেগা বেশি, আর ওমেগা সমান যখন ওমেগা নট হয়ে যাবে তখন কি হয়ে যাবে, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বোচ্চ বিস্তার হয়ে গেছে, দেখ সর্বোচ্চ বিস্তার। বি এর মান মাঝারি হলে এইদিকে হবে, বি এর মান বেশি হলে এরকম আরো কম হবে। আর যখন ওমেগা সমান ওমেগা নট যখন হয়, এটাকে এরকম ভাবে লিখতে পারিস, এটা পরে পড়বি, ওমেগা সমান ওমেগা নট হলে তখন আমরা বলি অনুনাদ। এবার এটাকে লিখতে পারিস 2 পাই n নট ইজ ইকুয়াল টু 2 পাই n, অর ইউ ক্যান সে দ্যাট n ইজ ইকুয়াল টু n নট যখন হয় তখনই হয় আমাদের অনুনাদ। এইটা স্যার বিশাল ইম্পর্টেন্ট, বেশি নয়, শুধু অনুনাদ কাকে কাকে বলে এটা জানলেই হবে। পরে 12-এ উঠে এটা নিয়ে পড়বি, অনুনাদ নিয়ে আবার পড়তে হবে তোকে, সিরিজ আরএলসি সার্কিটে পড়তে হবে, আর এলসি হ্যাঁ এলসিআর সার্কিট, সিরিজ এলসিআর সার্কিটে অনুনাদ পড়তে হবে। আমি এখানে নিয়েছি যেমন একটা উদাহরণ নিয়েছি কোথায় অনুনাদ হয়। আমি তোকে যে জায়গাগুলো রিডিং মারতে বলছি সেই জায়গা রিডিং, আর যেখানে যেগুলো কোশ্চেনগুলো পড়তে বলছি সেই জায়গায় সেই কোশ্চেনগুলো পড়ে রাখবি, কোশ্চেন ওরকম থেকে বাইরে কিছু যাবে না। অনুনাদী বায়ুস্তম্ভতে এটা হয়, একটি কম্পনরত সুরশলাকাকে একটি একমুখ বন্ধ চোঙের খোলা মুখের ওপর ধরে চোঙটিতে ধীরে ধীরে জল ঢাললে দেখা যাবে জলের লেভেলের একটি বিশেষ উচ্চতায় শব্দ খুব জোরে শোনা যাচ্ছে। এই অবস্থায় চোঙের আবদ্ধ বায়ুস্তম্ভের স্বাভাবিক কম্পাঙ্ক আর সুরশলাকার কম্পাঙ্কের সমান হয়, ফলে অনুনাদের সৃষ্টি হয় এবং বায়ুস্তম্ভ প্রবল বেগে কাঁপতে থাকে। এই ব্যবস্থাকেই কি বলা হয়, অনুনাদী বায়ুস্তম্ভ। যেমন হারমোনিয়াম, সেতার, গিটার, তানপুরা ইত্যাদি বাদ্যযন্ত্রে অনুনাদী বায়ুস্তম্ভের সাহায্যে নিশ্চিত শব্দ অনেক জোরালো করা হয়। গোদা বাংলা ভাব তুই, বাস্তবিক ভাবে দেখবি, তুই যখন বালতিতে জল ভরিস, বালতিকে ট্যাবের সামনে ধরে দিবি, ট্যাপ 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 যে কল হয় না, কলের সামনে ধরবি, দেখবি প্রথমে আওয়াজ হচ্ছে, আওয়াজ হয় জোরে প্রথমে, আস্তে আস্তে দেখবি যখন জলটা একটু হাফ জল ভরে তারপরে একটু কম জল ভরে তারপরে দেখবি একটা পার্টিকুলার বালতির একটা পার্টিকুলার জায়গায় জলটা আসার পরে দেখবি জোরে, খুব জোরে আওয়াজ হচ্ছে, কারণ ওইখানে বায়ুস্তম্ভ থাকে, বায়ুগুলোতে থাকে, তখন তারা অনুনাদী কম্পাঙ্কের সমান হয়ে যায়। আবার দেখবি জলটা অনেকটা ভরা হয়ে গেলে তারপর আবার সাউন্ডটা কমে যায়। এই যে যখন জোরে হচ্ছে, যখন জোরে সাউন্ডটা হচ্ছে তখন জানবি এই বায়ু কণাগুলো বেশি কম্পন করছে, বিস্তার বেড়ে গেছে, মানে ওদের স্বাভাবিক কম্পাঙ্ক আর আমাদের পরবশ যে আমাদের পর্যাবৃত্ত বলের ফলে যে কম্পাঙ্ক সেইটা সমান হয়ে গেছে, যার জন্য সাউন্ডটা অনেক জোরে হয়ে যায়। কারণ তুই যখন জলটা পড়ছিস তার একটা সাউন্ড আছে, কম্পাঙ্ক হচ্ছে, তো এখানে স্বাভাবিক একটা কম্পাঙ্ক আছে, এবার বায়ুর বাধার জন্য সেটা কমতে চাইছে, এবার জলও তো পড়ছে উপর থেকে, তার ফলে এই জিনিসটা হয়, দেখবি বাড়িতে লক্ষ্য করে দেখবি হয়। এইটাকেই বলা হয় অনুনাদী বায়ুস্তম্ভ কাজে লাগানো হয়। আচ্ছা নেক্সট, আমি আবারও বলছি যেগুলো পড়তে লাগবে সেইগুলো পড়বি, বাকিগুলো রিডিং মারবি। আচ্ছা কোথায় গেল, এরপর যেমন যে কোনো সেতুর একটি স্বাভাবিক কম্পাঙ্ক থাকে, সেতু দেখবি ব্রিজের উপরে মার্চ করতে দেয়া হয় না, প্যারেড করতে দেয়া হয় না, কেন? যে কোনো সেতুর একটি স্বাভাবিক কম্পাঙ্ক থাকে যা সেতুর আকার, ভর, স্থিতিস্থাপকতা ইত্যাদির উপর নির্ভর করে। এবার একদল সৈন্য যদি মার্চ করে সেতুর উপর দিয়ে, সেতুতে পরবশ কম্পনের সৃষ্টি হবে। ওর তো একটা স্বাভাবিক কম্পন আছে, যখন সবাই মিলে একসঙ্গে প্যারেড করবে বা মার্চ করবে তখন কি হবে, একটা ফ্রিকোয়েন্সি রেডি হবে, সেই ফ্রিকোয়েন্সি আর সেতুর স্বাভাবিক কম্পাঙ্ক যদি অ্যাড হয়ে যায় তখন কি সেতু প্রবল ভাবে নাচতে চাইবে, মানে বিস্তার বাড়তে চাইবে, তখন প্রবল ভাবে কাঁপতে চাইবে, কি হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে, কোল্যাপস করে যাবে। যদি কোনো ক্রমে সৈন্যদের নিয়মিত পদক্ষেপের কম্পাঙ্ক সেতুটি নিজস্ব কম্পাঙ্কের সমান হয় তবে অনুনাদের সৃষ্টি হয় এবং সেতুটি প্রবলভাবে বেশি বিস্তার নিয়ে দুলতে থাকে, ফলে সেতুটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সৈন্যদলকে মার্চ করে কোনো সেতুর উপর দিয়ে যেতে দেওয়া হয়নি। ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার এটা।
একটা দোলন, মনে কর দোলনার দোলন একটি যান্ত্রিক অনুনাদের উদাহরণ। দোলনা, যে দোলককে দোলাতে হলে একটি নির্দিষ্ট সময় পর ঠেলা দিতে হয়। এই ঠেলা দেওয়ার পর্যায়কাল দোলনার স্বাভাবিক পর্যায়কালের সমান হলে দোলনাতে অনুনাদের সৃষ্টি হয়। তখন দোলনা অনেক দূর চলে যাবে, দেখবি দোলনার আমায় কাঁপবে। চলো নেক্সট, এগুলো বাস্তবিক তুই দেখতে পারিস। নেক্সট, প্রতিটি বেতার কেন্দ্র একটি নির্দিষ্ট কম্পাঙ্কের বেতার তরঙ্গের সাহায্যে অনুষ্ঠান প্রচার করে। বেতার তরঙ্গতে হয়। বিভিন্ন বেতার কেন্দ্রের ক্ষেত্রে এই নির্দিষ্ট কম্পাঙ্ক বিভিন্ন হয়। ওই যে থাকে না ফ্রিকোয়েন্সি, তুই দেখি 93.8, তারপরে 93.5, এগুলো সব এফএম এর নাম, এরকম এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। বিভিন্ন বেতার কেন্দ্রের ক্ষেত্রে এই নির্দিষ্ট কম্পাঙ্ক বিভিন্ন হয়। বেতার গ্রাহক যন্ত্রে যে বিদ্যুৎ বর্তনী থাকে তার স্বাভাবিক কম্পাঙ্ককে প্রয়োজন মতো পরিবর্তন করা যায়। গ্রাহক যন্ত্রের এই স্বাভাবিক কম্পাঙ্ক কোনো বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেতার তরঙ্গের কম্পাঙ্কের যখন সমান হয়, অনুনাদের সৃষ্টি হয়, তখন ওই কেন্দ্রের অনুষ্ঠান আমরা শুনতে পাই। এটি একটি বৈদ্যুতিক অনুনাদের উদাহরণ। এরকম ভাবেই আমাদের এই যে তোরা বলছিস 98.3 রেডিও মির্চি এইখান থেকে শুনতে পাচ্ছি, ওরা কি করে ওইটাকে অ্যাডজাস্ট করে, ওদের একটা ফ্রিকোয়েন্সি আছে, ফিক্সড ফ্রিকোয়েন্সি, সেইটা দিয়ে আমরা একটা ওই ওর স্বাভাবিক কম্পাঙ্কটার সঙ্গে আমাদের বাহ্যিক কম্পাঙ্কটাকে সমান করতে হয়। করলে কি হবে, তখন দুটো কম্পাঙ্ক সমান হলে তখন কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে, ফলে আমরা শুনতে পাবো, রেজোনেন্স ঘটে। পড়বো আমরা ক্লাস 12-এ পড়বো, এসি কারেন্টে পড়বো। চলো নেক্সট, এখন জাস্ট রিডিং মারবে। হেলমোজের অনুনাদক হচ্ছে একটা হেলমোটস রেজোনেটর। এটা হচ্ছে একটা যন্ত্র যেখানে আমরা এটাই ইউজ করে থাকি। তুই বাড়িতে শুধু রিডিং মারবি, আমি আর কিছু বলছি না। বহু কম্পাঙ্কযুক্ত স্বরকে বিশ্লেষণ করার জন্য জার্মান বিজ্ঞানী হেলমোজ এই অনুনাদক আবিষ্কার করেছিলেন। এটি একটি ধাতুর তৈরি ফাঁপা গোলক, যার একদিক অপেক্ষাকৃত বড় ব্যাসের একটি মুখ এ আছে, যাকে অনুনাদকের গলা বলে। এই যে এটাকে গলা বলে। আর অপেক্ষাকৃত ছোট ব্যাসের আরেকটি মুখ বি আছে। এ মুখে শব্দ করা হয় এবং বি মুখে কান রেখে শব্দ শোনা হয়। এই বিটাকে ইয়ার, এখানে কান রাখে আর এখান দিয়ে মুখ রেখে শব্দ করা হয়, শুনতে পাওয়া যাবে। অনুনাদকের আকারের ওপর তার মধ্যস্থ বায়ুর স্বাভাবিক কম্পাঙ্ক নির্ভর করে। এ মুখে আপতিত বহু কম্পাঙ্কযুক্ত শব্দের মধ্যে যদি এমন কোনো কম্পাঙ্ক থাকে যেটি গোলকের স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে সমান, তখন গোলকের বায়ুতে অনুনাদের সৃষ্টি হবে। ফলে বি মুখে কান রাখলে ওই সুরের শব্দ স্পষ্ট শোনা যাবে, বাকিগুলো শোনা যাবে না। এইটাকে কাজে লাগানো হয়, অনুনাদকে কাজে লাগিয়ে এই যন্ত্রটা তৈরি করা হয়েছিল। রিডিং পড়বি, কাজে লাগবে না। নেক্সট, স্যার এই কোশ্চেনটা তোমাদের সব থেকে বেশি আসে হচ্ছে এই কোশ্চেনটা, যে পরবশ কম্পন এবং অনুনাদের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। পরবশ কম্পনে বস্তুটি তার স্বাভাবিক কম্পাঙ্কের পরিবর্তে প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কম্পিত হয়, কিন্তু অনুনাদ একটি বিশেষ ধরনের পরবশ কম্পন যেখানে প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক এবং বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয়। নেক্সট কি, পরবশ কম্পনে সাধারণত কম্পনের বিস্তার খুব কম হয়। অনুনাদের সময় কম্পনের বিস্তার খুব বেশি হয়। বাধা শূন্য হলে এই কম্পনের বিস্তার অসীম পর্যন্ত হতে পারে, যদি বাধা না থাকে কম্পনের বিস্তার অসীম হয়ে যাবে। পরবশ কম্পনে বস্তু প্রথমে স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হয়, কিন্তু কিছুক্ষণ পরে স্বাভাবিক কম্পন বন্ধ হয়ে যায় এবং বস্তুটি প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কেই কম্পিত হতে থাকে। কিন্তু অনুনাদে কি হয়, অনুনাদে এরূপ কম্পন হয় না, কারণ প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক আর বস্তুর কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের এখানে কি হয়, সমান হয়। এই তিনটে স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার 99% চান্স এই কোশ্চেনটা। আচ্ছা, আর কি কি এখান থেকে ছোট ছোট অনেক কোশ্চেন দেয়, বোধমূলক কোশ্চেন বেশি দেয়। যেমন ধর এখান থেকে আমি কয়েকটা কোশ্চেন রেখেছি, সেই কোশ্চেনগুলো দেখ, এই কোশ্চেনগুলো থেকে কোশ্চেন দিতে পারে। যেমন তোকে বলে সব অনুনাদই হচ্ছে পরবশ কম্পন, কিন্তু সব পরবশ কম্পন অনুনাদ নয়। হিট কোশ্চেন, এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। কি বললাম, কোশ্চেনটা স্যার হিট কোশ্চেন, এই কোশ্চেনটা করার আছে স্যার, যে সব অনুনাদই পরবশ কম্পন কিন্তু সব পরবশ কম্পন অনুনাদ নয়। কারণ দেখ, পরবশ কম্পন হলে তবেই তো স্বাভাবিক কম্পনের সঙ্গে সমান হলে তবে অনুনাদ হবে, আর যদি না হয় কিন্তু পরবশ কম্পন
অনুনাদ কিন্তু পরবাস কম্পন হতেই হবে, না হলে হবে না। কিন্তু পরবাস কম্পনটা কখন অনুনাদে হবে? যখন স্বাভাবিক কম্পাঙ্কের সমান হবে। স্বাভাবিক কম্পাঙ্কে কম্পনরত কোনো বস্তুর উপর একটি বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ করলে কিছুক্ষণ বাদে বস্তুটি প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কেই কম্পিত হতে থাকে, একেই পরবাস কম্পন বলে। অপরপক্ষে প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক বস্তুটি স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে তবেই অনুনাদের সৃষ্টি হয়, যেটা বললুম। তাই অনুনাদ হচ্ছে একটি বিশেষ ধরনের পরবাস কম্পন, কিন্তু সব অনুনাদই পরবাস কম্পন নয়। সমান হলে তবে অনুনাদ হবে, সমান হলে তবে অনুনাদ হবে, কিন্তু অনুনাদটা পরবাস হতেই হবে, না হলে হবে না। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, একটি জলপূর্ণ পাত্রকে আঘাত করলে যে শব্দ হয়, খালি পাত্রকে আঘাত করলে আর তার চেয়ে জোরালো শব্দ হয়। কেন? ওই যে বায়ুর কম্পন বেশি হবে। আঘাতের ফলে পাত্রের দেওয়ালে যে কম্পনের সৃষ্টি হয় তার ভিতরে জল বা বায়ুস্তম্ভে পরবাস কম্পনের সৃষ্টি করে। জল ভারী বলে পাত্র জলপূর্ণ থাকলে কম্পনের বিস্তার কম হয়, ফলে শব্দেও আস্তে শোনা যায়। অপরপক্ষে পাত্র খালি থাকলে ভিতরের হালকা বায়ুস্তম্ভে পরবাস কম্পনের সৃষ্টি হয় এবং কম্পনের বিস্তার অনেক বেশি হয়। শব্দের প্রাবল্য সনকের কম্পন বিস্তারের বর্গের সমানুপাতিক বলে খালি শব্দের পাত্র খালি যখন থাকে শব্দের প্রাবল্য অনেক বেশি হয় এবং জোরে শোনা যায়। এটাও স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, স্যার এখান থেকে এরকম বোধমূলক কোশ্চেন গুলো বেশ ইন্টারেস্টিং, তুই পড়বি, তোর ভালো লাগবে, রিডিং পড়লেই ভালো লাগবে। এবার দেখ এইখানে কয়েকটা জিনিস দেওয়া আছে যে সুরযুক্ত, তুই ক্লাস 9-এ পড়েছিস। সুরযুক্ত শব্দ কি? সুরযুক্ত শব্দ সনকের নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন শব্দকে সুরযুক্ত শব্দ বলে। নিয়মিত কম্পন, দেখবি একটা গিটারকে নিয়মিত ভাবে তুই মানে পরপর এরকম ভাবে নিয়মিত মানে মানে চালাতেই আছিস আর কি, তবে তো ভালো লাগে, সেটাকে বলবো সুর। সুর বর্জিত শব্দ কি? সনকের অনিয়মিত বা ক্ষণস্থায়ী কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় সুর বর্জিত শব্দ। এবার ঢ্যাং করে মেরে দিলি, আবার কিছুক্ষণ পরে মানে এলোমেলো ভাবে অনিয়মিত ভাবে যখন তৈরি হবে শব্দটা, কম্পন হবে, সেই কম্পন ক্ষণস্থায়ী হয়। ক্ষণস্থায়ী কম্পন বা অনিয়মিত কম্পনের ফলে যে শব্দ তৈরি হয় তাকে কি বলা হয়? সুর বর্জিত শব্দ। সুর কি? যে সুরযুক্ত শব্দে একটি মাত্র কম্পাঙ্ক থাকে তাকে বলা হয় সুর। যে সুরযুক্ত শব্দতে একটাই সুর থাকবে, একটাই কম্পাঙ্ক থাকবে, তাকে কি বলবো? সুর বলবো বা টোন বলবো। নেক্সট, এগুলো সব 9-এ পড়েছিলিস, ক্লাস 9-এ। স্বর কি? স্বর হচ্ছে যে সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থাকে তাকে স্বর বলে। সুর হলে একটাই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থাকবে, আর স্বর হলে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থাকবে। মূল সুর কি? কোন স্বরে উপস্থিত সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে মূল সুর বলে। কোনো একটা স্বর মানে কি অনেক কম্পাঙ্ক আছে তবেই তো স্বর হবে, তাতে যে সব থেকে কম কম্পাঙ্কযুক্ত শব্দ সেটাকে বলবো মূল সুর। উপসুর কি? স্বরে উপস্থিত সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট সুরটি ছাড়া, অর্থাৎ মূল সুরটি ছাড়া অন্যান্য সুরগুলিকে বলবো উপসুর। মিনিমাম যে কম্পাঙ্ক সেটাকে বলবো মূল সুর, তার ছাড়া যে শব্দগুলো আরো যে কম্পাঙ্কগুলো আছে তাদেরকে বলবো উপসুর। আর একটা হয় সমমেল। কি হয়? সমমেল। তুই সব 9-এ পড়েছিস, সব কটা জিনিস তুই 9-এ পড়েছিস, কারণ 9 আমি পড়িয়েছি বলে বলছি। এসো, সমমেল বা হারমোনিক্স কি না? স্বরের মধ্যে উপস্থিত যেসব সুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক তাদের বলা হয় সমমেল। মানে যে মূল সুরটি সেটিও কিন্তু একটা সমমেল। তোকে কোশ্চেন দিতে পারে মূল সুর কি সমমেল? ইয়েস স্যার। মূল সুরের কম্পাঙ্কের যে সরল গুণিতক, মানে মনে কর মূল সুর মনে কর 20 হার্টজ, তাহলে 20, 40 হার্টজ, 20, 40, 60, 60, এগুলো কি সব সমমেল, সব সমমেল। এটা মূল সুরটাও তার মধ্যে আছে। মূল সুরের যে কম্পাঙ্কের সরল গুণিতক তাদেরকে কি বলবো আমরা? সরল গুণিতক গুলোকে কি বলবো? সমমেল। আর একটা হয় অষ্টক। স্বরের মধ্যে কোন সুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে মূল সুরের অষ্টক বলা হয়।
মানে মূল সুর যদি 20 হার্টজ হয়, 40 হার্টজটা হচ্ছে অষ্টক, কিন্তু 60 হার্টজটা নয়, দ্বিগুণ হতে হবে। মূল সুরের যেটা দ্বিগুণ কম্পাঙ্ক তাকে বলবো অষ্টক। মূল সুরের সরল গুণিতক গুলোকে কি বলবো? সমমেল। আর মূল সুর বাদ দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে মূল সুর বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো হচ্ছে উপসুর। আর স্বরের সব থেকে সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটাকে আমরা বলবো কি? সুর। মূল সুর। হয়েছে? একদম বেসিক জিনিস। এইখানে দেখ, যেমন উদাহরণ নিয়েছে 5টি কম্পাঙ্কের শব্দের প্রতিটি হলো একটি সুর। এখানে 200 হার্টজ, 300, 400, 500, প্রতিটি একটি করে সুর। 5টি সুরের সংমিশ্রণে তৈরি হয়েছে একটি স্বর। একদম। 200 হার্টজ কম্পাঙ্কটা হচ্ছে মূল সুর। 300, 400, 500 এবং 600 এই 4টি কি? সমমেল, উপসুর। এবার 200 দেখ সরল গুণিতক 400 আর 600, এটা কি? সমমেল। এবার 200টাও একটা সমমেল, আর 400টা ঠিক ডবল, ওইটা কি? অষ্টক। একদম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে আমাদের স্বরগম। স্বরগম বলতে কি বোঝায়? স্বরগম মানে হচ্ছে মিউজিক্যাল স্কেল। যে কোনো বাদ্যযন্ত্র নিঃসৃত স্বর হলো সাধারণভাবে সারে গামা পাধা নিসা, এটাই হয় তো। এই 8টি সুরের মিশ্রণ যে কোনো বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত দেখবি স্বর, দেখবি কি স্বর মানে কি? অনেকগুলো সুর আছে, সেগুলো কি? এই 7টা, সা রে গা মা পা ধা নি সা, এই 8টা। সাটাকে বাদ দিলে আবার 7টা হয়। এই 8টা আছে। এই 8টা সুরের মিশ্রণটাই হচ্ছে স্বরগম। সুর মিলেই তৈরি হয় স্বরগম, ওইটাকেই বলবো স্বরগম। এই 8টা, বেসিক্যালি এই 8টা সুরের মিশ্রণকে আমরা কি বলবো? স্বরগ্রাম বা স্বরগম। চলো, এই অন্য 7টি সুরই হলো কি? উপসুর। সেগুলির মধ্যে শেষের সায়ের কম্পাঙ্ক হলো প্রথম সায়ের কম্পাঙ্কের দ্বিগুণ। মানে এই যে সা, এই যে সারে গামা পাধানি সা, এই সায়ের অষ্টক হচ্ছে এই সা। বাকি এই 7টাই কি? এইগুলোই হচ্ছে সব কি? উপসুর। শেষ 7টি স্বরগ্রামের অষ্টম স্থানে আছে বলেই একে মূল সুরের অষ্টক বলা হয়। অ্যাকচুয়ালি সারে গামা পাধা নিসা থেকেই সব এসছে, বুঝেছো? এরপর দেখো দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন একদম একটু ভালো কোশ্চেন আমার মনে হয়েছে, তাই দিয়েছি। আচ্ছা, এখান থেকে কয়েকটা দুটো জিনিস দেখতে হবে। সুরযুক্ত শব্দের বা স্বরের বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে তীব্রতা। শব্দ যত জোরে শ্রোতার কানে এসে পৌঁছায় সেই অনুভূতিকেই তীব্রতা বলে। প্রতি সেকেন্ডে যত বেশি পরিমাণ শক্তি শ্রোতার কানে আসে তাকে শব্দের তীব্রতা বলে। এবং শব্দের তীব্রতা বিস্তারের উপর নির্ভরশীল। বিস্তার, অ্যাম্প্লিটিউড, বিস্তার যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। আর একটা হয় তীক্ষ্ণতা, পিচ। লাউডনেস ইজ কম্পেয়ার টু অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড যত বেশি হবে তত লাউডনেস বেশি হবে, মানে বিস্তার যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। তীক্ষ্ণতা বা পিচ ইজ রিলেটেড টু কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক যত বেশি হবে পিচ তত বেশি হবে। শব্দের যে বৈশিষ্ট্যের দ্বারা খাদের সুর ও চড়ার সুর মধ্যে পার্থক্য করা যায় তাকে তীক্ষ্ণতা বলে। যে সুরের কম্পাঙ্ক যত বেশি তার তীক্ষ্ণতাও তত বেশি। অ্যাকচুয়ালি দেখবি আমরা ছেলেদের লাউডনেস বেশি হয়, আমি বলছি না কম্পাঙ্ক, অ্যাজ কম্পেয়ার টু মেয়েদের লাউডনেসের থেকে মেয়েদের শব্দ মানে যে স্বর আর ছেলেদের যে স্বর, ছেলেদের লাউডনেস বেশি হয়। তার মানে আমাদের কি? অ্যাম্প্লিটিউড বেশি, বিস্তার বেশি। আর মেয়েদের হচ্ছে লাউডনেস কম হয়, মানে ওদের বিস্তার আমাদের থেকে কম হয়, ফ্রিকোয়েন্সি আমাদের থেকে অনেক বেশি হয়। ওই জন্য দেখবি ওদের সরু গলা হয়, তীক্ষ্ণ। আর একটা হচ্ছে গুণ বা জাতি, কোয়ালিটি অর টিম্বার। যে বৈশিষ্ট্যের দ্বারা বিভিন্ন উৎস থেকে শব্দ একই তীব্রতা ও তীক্ষ্ণতা যুক্ত স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায়, বা স্বরের গুণ বা জাতি। বিভিন্ন জাতির শব্দের তরঙ্গের আকৃতি বিভিন্ন হয়। মানে একই তরঙ্গ, মানে একই বিস্তার, একই কম্পাঙ্ক, কিন্তু দেখবি কারোর একটু সফট সাউন্ডটা একটু ভালো, গলাটা ভালো, কারোর গলাটা খারাপ, অতটা ভালো নয়, সেইটাকে হচ্ছে টিম্বার বা কোয়ালিটি বলে, বা গুণ বা জাতি। সেটা ডিপেন্ড করে। এখন যেমন অরিজিৎ সিং লেজেন্ড,
তার গলা, উনিও ছেলে আমরাও ছেলে, এখন আমরা হলে কি হবে, সুর বর্জিত শব্দ, আর অরিজিৎ সিং হলে লেজেন্ড। তার হচ্ছে গুণ বা জাতি বা মানে এই টিম্বার বা কোয়ালিটি ইজ বেস্ট। বোঝা গেছে? আমাদের মধ্যে সেই জিনিসটা নেই, এই টিম্বার বা কোয়ালিটিটা নেই, কম, অনেক কম ওনার থেকে। এই হচ্ছে সুরযুক্ত শব্দের কয়েকটা বৈশিষ্ট্য। চলো নেক্সট, এগুলো সব পড়েছিলিস ক্লাস 10-এ, এই 9-এ পড়েছিলিস। নেক্সট কোয়েশ্চেন, কোন ধর্মের জন্য সেতার ও বেহালার মধ্যে পার্থক্য কানে ধরা পড়ে? সেতার আর বেহালার মধ্যে শব্দের পার্থক্য আছে, কোন ধর্মের জন্য পার্থক্য করে? সেতার ও বেহালা থেকে যে স্বর নিঃসৃত হয় তাদের তীব্রতা ও তীক্ষ্ণতা এক হলেও তাদের জাতি আলাদা, মানে গুণ টিম্বার বা কোয়ালিটি থেকে আলাদা করা যায়, জাতি আলাদা হয়। অর্থাৎ এই দুই স্বরে উপসুরের সংখ্যা সাধারণভাবে সমান হয় না, এছাড়া মূল সুরের সঙ্গে তাদের কম্পাঙ্ক ও তীব্রতার সম্পর্ক এক হয় না, ফলে দুটি স্বরের তরঙ্গ রূপ আলাদা হয়। তরঙ্গ রূপটাই আলাদা হয়, মনে করে এরকম হলো এর তরঙ্গ, আর এর তরঙ্গ মনে করে এরকম হলো, এইরকম। সুতরাং সেতার ও বেহালা শব্দের পার্থক্য করা যায় তাদের জাতির পার্থক্যের জন্য, মানে গুণ বা জাতির জন্য। অনুনাদি বস্তুর উপস্থিতিতে, পরের কোশ্চেন, অনুনাদি বস্তুর উপস্থিতিতে কোন বস্তু দ্বারা উৎপন্ন শব্দের তীব্রতা বৃদ্ধি পায়, এখানে কি শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয়? ঘটনাটি শক্তির সংরক্ষণ সূত্রকে লঙ্ঘন করে না। কেই হয় দেখ, ধরি একটি সুরশলাকাকে কম্পিত করা হলো, এতে যে শব্দ উৎপন্ন হলো তার তীব্রতা খুব বেশি নয়, কম্পনমান সুরশলাকাটিকে একটি ভাপা কাঠের বাক্সের উপর বসালে শব্দের তীব্রতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে বাক্সের ভিতরের বায়ু অনুনাদি বস্তু হিসাবে কাজ করে, মানে এইখানে দেখ, এইখানে যে বায়ুগুলোই অনুনাদি হিসাবে কাজ করছে, তো এখানে স্যার শক্তির সংরক্ষণ সূত্র তো লঙ্ঘন হচ্ছে না, তুই যতটা এনার্জি দিচ্ছিলিস সেইখানে কম নিচ্ছিল, একই পরিমাণ এনার্জি কিছু জায়গায় সামান্য জায়গায় সঞ্চিত হচ্ছিল, এই মানে ট্রান্সফার হচ্ছিল, এখানে কি অনেক বেশি বায়ু কণা আছে তারা নিয়ে নিচ্ছে, এখানে কোনো শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না। স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে তোকে যে ভূমিকম্পের সময় কি হয়? তীব্র ভূমিকম্পে ঘর বাড়ি ভেঙে পড়ে কেন? ভূমিকম্প বাড়ির দেওয়ালে পরবশ কম্পনের সৃষ্টি করে। ভূমিকম্প তীব্র হলে এই পরবশ কম্পনের বিস্তারও খুব বেশি হয়, যা বহু ক্ষেত্রেই ঘর বাড়ির উপাদান সমূহের স্থিতিস্থাপক যে সীমা আছে সেটাকে ছাড়িয়ে চলে যায়, এই জন্য বহু ঘর বাড়ি ভেঙে পড়ে। এছাড়াও বাড়ির কোনো দেয়ালের স্বাভাবিক কম্পাঙ্ক ভূমিকম্পের কম্পাঙ্কের সমান হতে পারে। ভূমিকম্প কি বাইরে থেকে প্রযুক্ত পর্যাবৃত্ত বল, তার কম্পন আছে, তার কম্পন আর তো দেয়ালের স্বাভাবিক কম্পন যখনই এক হয়ে যাবে তখন কি হয়ে যাবে, অনুনাদের সৃষ্টি হবে, তখন কি আরো বেশি নড়বে, নড়লেই ভেঙে পড়ে যাবে, ওই কারণে। নেক্সট তোকে একটা নিউমেরিক্যালস দেয়া আছে, নিউমেরিক্যালসটা কি বলছে আগে শোন। বলছে যে চলে এসো, নিচের প্রতি ক্ষেত্রে কোনো অবমন্দিত দোলকের প্রথম দুটি দোলনের বিস্তার যথাক্রমে A1 ও A2 দেওয়া আছে, তৃতীয় দোলনে দোলকটির বিস্তার কত হবে? A1 A2 তোকে এটা বলে দিয়েছে, আমরা কি জানি, আমি বলেছিলাম কি A1 বাই A2 সমান A2 বাই A3, দেখেছিস কোশ্চেন বলেছিলাম এটা দিয়ে দেবে। A3 সমান কত হবে? A1 A3 সমান A2 স্কয়ার, তাহলে A3 কত হবে? A2 স্কয়ার বাই A1, দেখ বসা প্রথমটার জন্য, A1 কত 3 আর A2 কত 2.4 ইন্টু 2.4, তাহলে এই 2.4, তাহলে 3 দিয়ে কাটলে 3 আসতে 24, 0.8, এটা দিয়ে কাটলে 4 আসতে 32, হাতে থাকে 2, তাই তো রে, A1 বাই A2 সমান A2 বাই A3। আচ্ছা 4 আসতে 32, হাতে রইল 2, 2 4 8 দুগুণে 16, 16 আর 2 এ 18, 18 মানে দুটোর পর দশমিক, সরি দুটোর পর দশমিক হবে, দুটোর পর দশমিক হলে কি করে দিলুম বলতো এখান থেকে, 3 আসতে 24, এটা ছিল হচ্ছে, আচ্ছা একবারটি মুছছি না, দাঁড়া একবারটি একটুখানি মুছে নি। আচ্ছা এখানটা কি বলছে, A2 স্কয়ার মানে হচ্ছে A2 2.4 ইন্টু 2.4 বাই 3
10 10 করে নে, তাহলে এই ছবিটা পেয়ে যাবি। 3 আষ্টে 24, 4 আষ্টে 32, হাতে রইল 3, আর 2 করে 16 আর 3 19, দুটো শূন্য, 1.92 সেমি, 1.92 সেমি, 1.92 সেমি, এটা তোর 1.92 সেমি। নেক্সট একইভাবে করতে পারবি নি, এইটার ক্ষেত্রে কি হবে, A3 সমান A2 4.9 ইন্টু 4.9 বাই 5, শূন্য শূন্য করে দাও, দুটো শূন্য করে নাও, 49 স্কোয়ার মানে বাবা যত আসবে তত সেমি। একই এইটা ফর্মুলা, এইটা ফর্মুলা, সেখান থেকে তুই পাবি A3 সমান এইটা, বসা অঙ্ক হয়ে যাবে। প্রথমটা আমি করে দেখিয়ে দিলাম, বাকি দুটো বাড়িতে করবি, করে কমেন্ট সেকশনে উত্তর দিবি। এই ছিল হচ্ছে কম্পনের প্রকৃতি, যেটা একদম বেসিক চ্যাপ্টার, আমার একটুখানি দরকার শুধু রিডিং, আদারওয়াইজ কিছু নয়। তুই এমনি এই কোশ্চেনগুলো যেগুলো দেখালাম রিডিং করলে তুই লিখতে পারবি। বুঝতে পেরেছিস? একদম ইজি জিনিস। আমি তো বললাম তোকে কোন কোন জায়গাগুলো একটু টার্গেট করতে হবে। যদি কোশ্চেন দেয় 2 মার্কসের, দেয় না, দেওয়ার কিছু নেই, দিতেই পারে স্যারের ইচ্ছা বা ম্যাডামের ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা এক্সামিনার দিতে পারেন। এখন এর পরে থেকে আমাদের তরঙ্গটা বেশি ইম্পর্টেন্ট, এর পার্ট থেকে পরের পার্ট থেকে, মানে পার্ট 2 থেকে স্কিপ করবি না, পার্ট 2 থেকে খুব ভালো করে দেখবি। চলতরঙ্গের সমীকরণ আছে, চলতরঙ্গের সমীকরণকে ইউজ করে কি করে নিউমেরিক্যালস করতে হয় সেইগুলো আছে, তরঙ্গের উপরিকাত, পরপর যত যাবে তরঙ্গ গতি তত জমবে ব্যাপারটা। তো এইখান পর্যন্তই থাকলো, ভালো করে পড়াশোনা করো, টাটা।